বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ডাকসু নির্বাচনে চোখ বাংলাদেশের। জাতীয় রাজনীতিতে প্রভাব রাখলেও শিক্ষার্থীদের স্বার্থ কতটা দেখভাল করে ছাত্র সংসদ। মবের বিশৃঙ্খলা কি নিয়ন্ত্রণের ঊর্ধ্বে? নির্বাচনের পরিস্থিতিতে কি প্রভাব ফেলতে পারে? নেপালে সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে জেনজির বিক্ষোভ, পুলিশের গুলিতে অন্তত 19 জন নিহত। এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান। তার কথা তো শুনবই, একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। স্বাধীনতার আগে ও পরে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল ডাকসু নেতারা। একে দ্বিতীয় সংসদ হিসেবেও উল্লেখ করেন কেউ কেউ। ফলে রাজনীতির বড় ক্যানভাসে দেখা হয় ডাকসুর গুরুত্ব। কিন্তু এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কতটা, তাদের স্বার্থের জন্য কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে? তানহা তাসনিমের প্রতিবেদন। বাংলাদেশ স্বাধীন হবার পর অষ্টমবারের মতো আয়োজিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। 52-র ভাষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ আর বাংলাদেশ প্রতিষ্ঠার পর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত ডাকসু। ফলে কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক হওয়া সত্ত্বেও এই নির্বাচন শুরু থেকেই ছিল আলোচনার তুঙ্গে। কিন্তু জাতীয় রাজনীতির বড় ক্যানভাসে যে নির্বাচনকে দেখা হয় তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আসলে কতটা ভূমিকা রাখতে পারে? যে কটা ডাকসু অনুষ্ঠিত হয়েছে স্বাধীন বাংলাদেশে, তারা প্রত্যেকটা একটা বিশেষ পলিটিক্যাল জাংচারের সময় নির্বাচিত হয়েছে এবং এত বেশি তাদের জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যেতে হয়েছে যে ক্যাম্পাসের শিক্ষানীতি কিংবা শিক্ষার্থীর যে শিক্ষার বৃহত্তর অংশগ্রহণ বা এখানে যারা অংশীজন আছেন, যারা এই নীতি নির্ধারণ করেন, তাদের বাস্তবায়নের প্রতিবন্ধকতাগুলোকে পাশে রেখে কিভাবে ডাকসু সহায়ক ভূমিকা তাদের পালন করতে পারে, সম্ভবত ওই সুযোগ তারা পাননি বা ওই চিন্তার জায়গাটাও তখন হয়তো অতটা অনুকূল ছিল না। 100 বছরের পুরনো এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে থাকা খাওয়ার মতো মৌলিক বিষয়গুলোরও সমাধান করা যায়নি। দীর্ঘ সময় ধরে চলেছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের আধিপত্য ও দখলদারিত্ব। 28 বছর পর অনুষ্ঠিত হওয়া 2019 সালের নির্বাচনও ছিল প্রশ্নবিদ্ধ। ফলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করা প্ল্যাটফর্ম ডাকসু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বা সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু। নির্বাচনের পর ব্যাপক পরিবর্তনের প্রত্যাশা করছে সাধারণ শিক্ষার্থীরা। আমার প্রত্যাশা অনেক, এক বাক্যে বলা সম্ভব না। দীর্ঘ সময়ের যে দাবি কিংবা প্রত্যাশাগুলো উপেক্ষিত হয়েছিল, তো সেই প্রত্যাশা বা দাবিগুলো পরবর্তী বাংলাদেশে বা ডাকসু নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে দাবি কিংবা চাওয়া পাওয়াগুলো পূরণ হবে বলে আমার ব্যক্তিগত ধারণা। প্রার্থীরা আমাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা যদি জয়ী হয় তাহলে তারা হয়তো আমাদের আবাসন, থাকা, খাওয়া এগুলোর উন্নত ব্যবস্থা করার চেষ্টা করবে। আমার মনে হয় যদি যোগ্য প্রার্থী যদি আসে তাহলে বিপুল পরিবর্তন হবে। 1989-90 সনের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন মুশতাক হোসেন। বলছিলেন সে সময় ছাত্র সংগঠনগুলোর ঐক্যবদ্ধ হয়ে নেয়া নানা উদ্যোগের কথা। সংসদ তো কোনো কর্তৃপক্ষ না, সংসদ হচ্ছে এইসব পরিবর্তনের জন্য তারা কর্তৃপক্ষের সঙ্গে এটা নিয়ে তারা চাপ প্রয়োগ করবে, দেন দরবার করবে, কথা বলবে, সেটা তারা আদায় করার চেষ্টা করবে। দেখার বিষয়ে ছাত্ররা দেখবে যে এটার জন্য ডাকসু বা হল সংসদ তারা আন্তরিকভাবে চেষ্টা করছে কিনা। আমাদের সময় যখন বহুদিন ডাকসু নির্বাচন হয়নি, এরশাদের সামরিক শাসন, তখন কিন্তু আমরা ছাত্র সংগ্রাম পরিষদ করে শুধু আন্দোলন না, আমরা কিন্তু ছাত্রদের সমস্যাকে সমাধান করেছি। ডাইনিং হলের সমস্যা কিংবা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যা। ভোটারদের আস্থা পেতে 28টি পদে দাঁড়ানো 471 জন প্রার্থী সবাই দিচ্ছেন পরিবর্তনের প্রতিশ্রুতি, কিন্তু তার কতটুকু আসলে পূরণ করা সম্ভব? যদিও সকলের ইশতেহারে আমি তার বৃহৎ প্রতিফলন দেখছি না, আবারও রাজনৈতিক প্রতিফলন এবং বিশাল একটা চিন্তা যেটা অনেকটা জাতীয় পর্যায়ের বা বিশ্ববিদ্যালয়ের অনেক উপরিভাগের এমন একটা প্রতিফলন হচ্ছে। তারপরে আমি মনে করি যে এটা ইতিবাচকভাবে এই কারণে দেখা উচিত যে তার একটা চিন্তার পরিসরকে বিস্তৃত করছেন। হয়তো যখন এটা নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে বা তারা যখন নির্বাচিত হবেন তখন বাস্তবতার নিরিখে তারা সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণের বৈধ প্ল্যাটফর্ম ডাকসু। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এর নেতৃবৃন্দের গুরুত্ব
গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও অভ্যন্তরীণ বিষয়গুলো তাতে ছিল অনেকটাই উপেক্ষিত। এবারের নির্বাচনের পর সেই চর্চায় কতটা পরিবর্তন আসবে সেটাই এখন দেখার বিষয়। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান। অধ্যাপক শাহান, এবারে নির্বাচনও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, সেটি জাতীয় রাজনীতির বাস্তবতার কারণেই কিনা, এবং এই রাজনৈতিক ডামাডোলে শেষ পর্যন্ত ছাত্রদের স্বার্থকেন্দ্রিক প্রচারণা, ইশতেহার এবং ভাষ্যটা কতটা উঠে এসেছে? আপনার প্রশ্নের দুটো ধাপ। একটা হচ্ছে যে এই নির্বাচনটা যে এত বেশি গুরুত্ব পাচ্ছে, অফকোর্স এটার পেছনে হচ্ছে গিয়ে জাতীয় রাজনীতির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে আমরা জানি যে আমরা সামনে নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনের আগে ঢাকা ইউনিভার্সিটিতে শুধু ঢাকা ইউনিভার্সিটি না, এটা অনেক ক্ষেত্রে শিক্ষিত একটা আরবান একটা ক্লাসের হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করে, যার হচ্ছে আবার বহুমাত্রিকতা আছে। সো এইটার রেজাল্টের দিকে হচ্ছে গিয়ে অনেকগুলো দলই তাকিয়ে আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জরিপ দিয়ে এসেছে, সেটা একটা রিফ্লেকশন এখানে ঘটে কিনা সেটার দিকে হচ্ছে গিয়ে তাকিয়ে আছে। সেই কারণে এটার ফোকাসটা অনেক বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটার টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা এর আগের যেগুলো দেখেছি সেটা হচ্ছে কোনো একটা রেজিমের সময়ে হয়েছে, কোনো একটা সরকারের সময়ে হয়েছে। এখন যেহেতু হচ্ছে গিয়ে কোনো রেজিমের সময়ে হয়নি, মাঝামাঝি একটা সময় আসছে, সো তার মানে হচ্ছে গিয়ে যে ডাকসুটা আমরা পাবো সেটা কিন্তু ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকারের সময় সে দায়িত্ব পালন করবে। তাহলে একটা রিলেটিভলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে তার কাজ করার একটা অপশন আছে, সেইটা একটা। কিন্তু আপনি যে কথাটা বললেন সেটার যদি উত্তরের দিকে যাই, তাহলে আমরা এখানে দুই রকমের জিনিসপত্র দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আলাপ আলোচনাগুলো অনেকটাই ন্যাশনাল পলিটিক্স কেন্দ্রিক জায়গাগুলোতে আছে, যদিও হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে ভিপি বা জিএস বা এই পদে যারা দাঁড়িয়েছেন তারা অনেক কিছু আসলে হচ্ছে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং এটা দিতে গিয়ে অনেক সময় তাদের যতটুকু করার সামর্থ্য আছে বা ডাকসুর যে রুলস বা আইন কানুন সেটা যতটুকু অ্যালাউ করে তার বেশিও তারা প্রতিষ্ঠা করছেন। যে কথাটা এখানে বলা হলো সেটা খুব গুরুত্বপূর্ণ, যে ডাকসু তো আসলে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো ডাকসুর নেই। ডাকসু হচ্ছে স্টুডেন্টদের স্বার্থটা নিয়ে সে কর্তৃপক্ষের সাথে যথাযথভাবে হচ্ছে গিয়ে বার্গেন করবে। সো এই যে বার্গেনের জায়গাগুলো, তাহলে কোন জায়গাগুলো? সেটা হচ্ছে গিয়ে খাবারের জায়গা, সেটা আমরা গণরুম বা গেস্ট রুমের যে কালচারের দেখেছি সেটা আবার ফেরত আসে কিনা সেই জায়গাটা, শিক্ষার পরিবেশের যে জায়গাগুলো, এই যে ইস্যুগুলো আছে এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গিয়ে এসে দাঁড়াবে না। যে কথাটা এসেছে যে বারবার এই জায়গাগুলো কখনোই গুরুত্ব পায়নি, কারণ ডাকসু এবং ডাকসুর নেতারা ন্যাশনাল রাজনীতি যেটা জাতীয় রাজনীতিতেই হচ্ছে গিয়ে বারবার তারা গুরুত্ব দিয়েছেন বা সেটার উপরে জোর দিয়েছেন। এখন একটা অপরচুনিটি, আমি বলবো এটা একটা অপরচুনিটি, যেহেতু একটা নতুন সরকার আসবে এবং যদি হচ্ছে গিয়ে আমরা যে ডাকসুর যে নেতৃবৃন্দ পাবো সেটা যদি একই সরকারি দলের যে ছাত্র সংগঠন আছে সেটা দ্বারা না হয়, তাহলে আমরা এক ধরনের পলিটিক্যাল বার্গেনের মতো একটা জায়গা পাবো। এক, দুই হচ্ছে গিয়ে যদি এই যে ডাকসুটা হবে সেটা যদি এক প্যানেল ধরে একই দলের সবাই যদি না হন, তাহলে হচ্ছে গিয়ে এই রাজনৈতিক দলগুলো বা যারা হচ্ছে গিয়ে ছাত্র রাজনীতির সাথে যারা যুক্ত আছেন তারাও আসলে নেগোশিয়েট করে কাজ করার একটা অভিজ্ঞতা অর্জন করবেন, যেটা ভবিষ্যতে কর্তৃপক্ষের সাথে দর কষাকষিতেও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। এই অপরচুনিটিগুলো আছে। এবার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের একটা বড় অংশ প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফলে অতীতের ওই চর্চায় পরিবর্তন আসতে পারে তেমন প্রত্যাশা আপনি করেন কিনা? যেটা হচ্ছে যে আসলে এইটা অভ্যুত্থানের যে নেতা যারা ছিলেন তাদের মধ্যে যেই জিতুক বা নাই জিতুক তাদের ওটা বুঝতে হবে যে অভ্যুত্থান করা একটা রেসপন্সিবিলিটি, অভ্যুত্থান পরবর্তীতে যখন গঠন করার কাজ এবং আপনার যখন ফোকাসটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি লেভেলে, সেই জায়গাটায় জোর দেওয়াটা হচ্ছে গিয়ে ভিন্ন। এটা ডিপেন্ড করে যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা এখন রাজনীতি করছেন তারা এই জিনিসটা কতখানি রিয়েলাইজ করতে পেরেছেন। এখন আপনি যদি তাদের যেই ম্যানিফেস্টো দেখেন সেখানে দুই রকম জিনিসপত্রই আছে, একটা ন্যাশনাল অ্যাসপিরেশনের জায়গা থেকে আছে, আরেকটা অনেক বেশি জাতীয় নেতা বা জাতীয় নেতৃত্ব তৈরি করার এই দায়ভার বা এই বাড়তি তাগিদ অনুভব করতে হবে এমন বাধ্যবাধকতা তো নেই। কিন্তু আপনি বাংলাদেশের ইতিহাসটা দেখুন, সবসময় তো এটাই হয়ে গেছে। সো আপনার রোল মডেল যারা এখনকার ছাত্র নেতাদের কাছে যারা আছেন তারা তো দেখিয়ে এসেছেন এইটা। এখন যেটা বললাম যে সেইটারও একটা পরিবর্তনের একটা অপরচুনিটি, এবং যার ফলশ্রুতিতে যদি এবং ডাকসুটা যদি নিয়মিত হয়, তাহলে যদি আমরা এই নির্বাচন এবং এই নেতৃত্ব গড়ে ওঠার একটা ধারাবাহিকতা দেখি, তাহলে হয়তো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা সুস্থ চর্চা আমরা হচ্ছে কি শুরু করতে পারবো, যেক্ষেত্রে একাডেমিক ইস্যুগুলো, আবাসিক সমস্যাগুলো, আবাসনের যে সমস্যা, খাদ্যের যে সমস্যা, সেই জিনিসপত্রগুলোর উপর আমরা জোর দিতে পারবো। এগেইন সেটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে এই ছাত্রনেতারা কতখানি ম্যাচিউরিটি করেন, মানে লাভ করেন। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, তারা যদি ফাইনালি তাদের, আমরা যত যাই বলি তাদের তো একটা মাদার অর্গানাইজেশন আছে, তার থেকে নিজেদেরকে দূরে রেখে যদি হচ্ছে গিয়ে কাজ করতে পারে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড নির্ভর করবে বলছেন। আর কয়েক মাস পরেই জাতীয় নির্বাচন,
সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগের কথা জানাচ্ছে সরকার। এমন বাস্তবতায় একের পর এক মবের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে মানবাধিকার কর্মীদের মধ্যে। মব নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে। নাগিব বাহার জানাচ্ছেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ১৩ মাসের শাসনামলে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয়েছে যেসব বিষয় নিয়ে, তার মধ্যে অন্যতম ছিল মব সন্ত্রাসের ইস্যু। ২০২৪-এর অগাস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় মাজারে হামলা, পালিয়ে যাওয়া রাজনৈতিক নেতাদের বাড়ি ভাঙচুর, ধর্ম অবমাননার অভিযোগে গ্রামে হামলা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ বা দুই রাজনৈতিক দলের মধ্যে সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে মব তৈরি করার মাধ্যমে। বেসরকারি মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসেব অনুযায়ী ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এ বছরের মে মাস পর্যন্ত ৯ মাসে শুধু গণপিটুনি ও মাজারে হামলার ঘটনা ঘটেছে অন্তত ২৩৮টি, যেসব ঘটনায় এই সময়ের মধ্যে অন্তত ১০৬ জন মারা গেছে বলে বলছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও বিভিন্ন সময়ে এই মব সন্ত্রাসের ইস্যুতে নানা মন্তব্য করে এসেছেন। এখন যে আপনি যেটাকে মব বলছেন, আমি ওইটাকে মব বলছি না, বলছি এটাকে প্রেসার গ্রুপ। মব জাস্টিস এইটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। সরকারের পক্ষ থেকে মব ইস্যুতে পদক্ষেপ নেওয়া বা ঘটনার পর বিচারের আশ্বাস দেওয়া হলেও তা কার্যত সীমাবদ্ধ থেকেছে কাগজ কলমেই। অনেক ঘটনার ক্ষেত্রে নেওয়া আইনি পদক্ষেপ নিয়েও রয়েছে নানা সমালোচনা। যেমন গত শুক্রবার রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলা হিসেবে পরিচিত এক ব্যক্তির মাজারে হামলার ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। পুলিশও মাজারে হামলার ঘটনায় কোনো মামলা করেনি। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে, যেটি করা হয়েছে ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হওয়া হামলার অভিযোগে। মানবাধিকার কর্মীদের কেউ কেউ অভিযোগ তুলছেন, অনেক ক্ষেত্রে মবের ঘটনায় সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয়ের কারণেই মব সন্ত্রাসের ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, যেরকম বলছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান। সরকারের মধ্যে তো একটা ডিলেমা আছে, এই মবটা তাদের জন্য ভালো, এটা কি তাদের জন্য সাহায্য করতেছে রাষ্ট্র পরিচালনায়, না এটা একটা অন্যায়। আইন হাতে তুলে নেওয়া কে সরকারি লোকরা অনেক সময় সমর্থন করে, এটা কি কোনো একটা রাষ্ট্র হইতে পারে? গত এক বছরে মব সন্ত্রাসের অনেক ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। অনেক ঘটনার ছবি বা ভিডিওতে দেখা গেছে মবের হামলার সময় পুলিশ বা সেনাবাহিনী সদস্যদের ঘটনাস্থলের কাছে অনেকটা নিষ্ক্রিয়ভাবে অবস্থান নিয়ে থাকতে। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের এমন নিষ্ক্রিয় ভূমিকার কারণও সরকারের শীর্ষ পর্যায়ের সদিচ্ছার অভাব বলে মনে করেন সাবেক পুলিশ প্রধান নুরুল হুদা। তিনি বলছিলেন, প্রশাসনের শীর্ষ পর্যায়ে রাজনৈতিক নেতৃত্বের অভাবই এমন পরিস্থিতি তৈরি করছে। লিডারশিপের ব্যাপার, যদি লিডারশিপে মনে মনে করা হয়ে থাকে যে না, নিকট অতীতে আমরা পুলিশ অ্যাকশনের জন্যই এই বিরাট পরিবর্তন হয়েছে, অতএব আমি যদি অ্যাকশন নিতে যাই তাহলে এমন একটা পরিবর্তন হবে যেটা কাঙ্ক্ষিত না, যেটা সরকারের জন্য অসুবিধার মতো ব্যাপার, তো আমি তাহলে অ্যাকশনে যাব না। হয়তো অনেক সময় সেরকম মেন্টালিটি কাজ করতে পারে। সার্বিকভাবে আইন শৃঙ্খলার এমন পরিস্থিতির মধ্যে প্রশাসন কতটা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে পারবে তা নিয়েও প্রশ্ন উঠছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের সময় মব সন্ত্রাসের ইস্যু দুশ্চিন্তার কারণ হবে না। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিতে পারবে না। যদিও পুলিশের সাবেক মহাপরিচালক নুরুল হুদা মনে করেন নির্বাচনের সময় পুলিশের ভূমিকা কিছুটা পক্ষপাতদুষ্ট হলে অবাক হওয়ার কিছু নেই। আমাদের একটা কথা শুনতাম, পাগড়ি জিস তরফ সালাম উস তরফ। তো তখন সবাই যদি বুঝে ফেলে যে এই পাগড়িটা ক্ষমতার পাগড়িটা ওরা পড়তে যাচ্ছে, সবাই তো যেদিকে সূর্য সেদিকেই যাবে আর কি। আশ্চর্য হওয়ার কিছু নাই, কেন সবাই যখন মনে করে যে না এই জিতবে, তো খালি এদের সাথেই থাকি। তবে মব নিয়ে এই উদ্বেগ আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে সংশয়ের মধ্যেই পুলিশ ও প্রশাসন আত্মবিশ্বাসী যে তারা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে পারবে। নাগিব বাহার, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান। মব এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে নানান আলোচনা হচ্ছে। এর মধ্যে সিইসির সাম্প্রতিক একটি মন্তব্য আমি আপনাকে শোনাই। তিনি বলেছেন, যারা মব সৃষ্টি করে তারা ভোটের সময় ঢাকা ছেড়ে ৩ আসনে ভাগ হয়ে যাবে, ফলে যারা মব সৃষ্টি করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না। কি বলবেন? মানে আমি ঠিক জানি না তিনি কিসের ভিত্তিতে এই কথা বললেন, কারণ উনি একজন সিএসি, ওনার বোঝার কথা যে আমরা যখন এই ৩০০ আসনে ভাগের কথা বলি, আপনি জানেন যে সবসময় কিছু কিছু আসনকে ঝুঁকিপূর্ণ আসন হিসেবে আইডেন্টিফাই করা হয়। আপনার হচ্ছে গিয়ে সহিংসতা সব আসনে ঘটে না, অনেক সময় হচ্ছে গিয়ে প্রতিদ্বন্দ্বিতার কারণে হয়, অনেক সময় আমরা দেখি হচ্ছে গিয়ে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, সেটা থেকে হতে পারে, অনেক সময় আমরা দেখি হচ্ছে গিয়ে ওই জায়গায় কোনো একজন ব্যক্তি যিনি সন্ত্রাসের সাথে যুক্ত তিনি হচ্ছে পার্টিসিপেট করছেন, এরকম অনেকগুলো জায়গাকে হচ্ছে গিয়ে পেশি শক্তি ব্যবহার
বিদেশি শক্তি ব্যবহার করে এইসব প্রচুর আছে। সো এই যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ আসন, এটা আইডেন্টিফাই করা তো হচ্ছে ইলেকশন কমিশনের দায়িত্ব, এবং এইটা তো ঐতিহাসিকভাবে এই ঘটনা ঘটেছে। এই জিনিসটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায় মব, এরকম হাস্যকর কথা আমি এর আগে কখনো শুনিনি, এবং এইটা এইভাবে কখনোই কাজ করে না। তাহলে কি প্রভাব ফেলবে এই মব যদি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়? প্রথমত প্রশ্ন হচ্ছে এটা নিয়ন্ত্রণ ঊর্ধ্বে থাকছে কেন, এবং যদি নিয়ন্ত্রণ করা না যায় নির্বাচনী পরিবেশ পরিস্থিতি আদৌ নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে? দেখুন, তাহলে প্রথম প্রশ্নটাতে আসি যে এইটা কেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কারণ প্রথমত আমরা যেটাকে সরকার বলি, সরকারের একটা মিনিমাম রেসপন্সিবিলিটি থাকে, সেটা হচ্ছে জনগণের অধিকার, জনগণের বেঁচে থাকার অধিকার, তার যে মিনিমাম যে বেসিক রাইটসগুলো আছে সেগুলো প্রোটেক্ট করা। এই যে আমরা মব বলছি, যেটাকে আবার হচ্ছে গিয়ে প্রেশার গ্রুপ বলে হচ্ছে গিয়ে অনেক সময় বলা হয়েছে, দেখুন এটার দুইটা বৈশিষ্ট্য আপনি দেখবেন। এক, তারা আইন শৃঙ্খলা বা আইন যেটা আছে লটা, সেটা ভাঙার ক্ষেত্রে তাদের উৎসাহ বেশি, এবং দুই, শুধু আইন ভাঙার ক্ষেত্রেও না, তারা বেসিক্যালি আরেকজনের রাইটস কেড়ে নেওয়া। আপনি যখন মাজার ভাঙছেন তখন আপনি অন্য ধর্মাবলম্বী কাউকে বা মানে মাজারের ইসে যারা, তাদেরকে হচ্ছে গিয়ে আপনি অ্যাটাক করছেন। আপনি যখন হচ্ছে গিয়ে অন্য ধর্মের কারো উপরে অ্যাটাক করছেন, মন্দিরে যে অ্যাটাক করছেন, আপনি এগেইন তার রাইটসটাকে কেড়ে নিচ্ছেন। আপনি যখন হচ্ছে কারো মতামত পছন্দ হচ্ছে না, সেখানে যে তাকে কথা বলতে দিচ্ছেন না, আপনি তার কথা বলার অধিকারটাকে কেড়ে নিচ্ছেন। তাহলে মবের এই সার্টেন বৈশিষ্ট্য আছে, এটাকে প্রেশার গ্রুপ বলাটা একটা হাস্যকর ঘটনা, এবং একটা কমন প্যাটার্ন দেখতে পাচ্ছেন সব মবের, মানে এখানে তো প্যাটার্ন দেখতে, এবং যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে একটা সরকার জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তার জীবনের অধিকার, তার মত প্রকাশের অধিকার, তার ধর্ম পালনের অধিকার, এই সরকার কোনো শক্ত স্ট্যান্স নিতে পারছে না। এই সরকার এইটাকে, যে কথাগুলো এখানে বলা হলো, যে বলা হচ্ছে আমরা ব্যবস্থা নিচ্ছি, বলা হচ্ছে আমরা বিচার করছি, রাজবাড়ির ঘটনায় যেটা নিউজ রিপোর্টেই যেটা আসলো যে এখন পর্যন্ত মামলাই করা হয়নি, তাহলে আমরা যে পুলিশের উপর হামলা হয়েছে সেইটা, তাহলে এই যে আপনি অধিকার কেড়ে নেওয়ার যেটা রাষ্ট্রের যেটা মূল দায়িত্ব, সরকারের যেটা মূল দায়িত্ব, আপনি সেই দায়িত্বটা আপনি পালন করছেন না। ঠিকভাবে অ্যাড্রেসই করা হয়নি। না, যদি অ্যাড্রেস তো করা হচ্ছেই না, বরং আপনি কি করছেন, আপনি একটা মেসেজ দিচ্ছেন। মেসেজটা হচ্ছে যদি আপনি এরকম কাজকর্ম করেন, তাহলে এক, আপনার যেটা দরকার আপনি সেটা পেয়ে যেতে পারেন, দুই, আপনাকে হচ্ছে আইনের আওতায় নিয়ে আসার সম্ভাবনা কমে যাচ্ছে। সো এই মেসেজটা আপনি যখন দিয়ে দিচ্ছেন, তখন তো আপনি হচ্ছে গিয়ে একটা মব যারা আছে এবং একটা আপরাইজিং পরবর্তী সময়ে একটা শূন্য স্থানে এরকম একটা ঘটনা ঘটতে পারে, তাদেরকে আপনি খুব একটা ক্লিয়ার ইনভাইটিং একটা সিগন্যাল দিচ্ছেন, যেটা খুব ভয়াবহ একটা ব্যাপার। এবং এই ঘটনাগুলো যখন ঘটে যাচ্ছে, তো তাহলে তো হচ্ছে কি সরকারের আসলে কতখানি ক্ষমতা এবং সরকার আসলে কতটা এটা নিয়ে দুশ্চিন্তা করছে, সেই প্রশ্নগুলো চলে আসছে। সো এই জায়গা থেকে আপনার যে সেকেন্ড প্রশ্নটা, যে নির্বাচনের ক্ষেত্রে, সেই সংকট তো থেকেই যাচ্ছে। কারণ দেখুন, নির্বাচনের সময় যখন আসবে, প্রধান উপদেষ্টা বলেছেন যে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হতে পারে এই নির্বাচন। কিভাবে? কারণ সেটার পাথওয়ে তো ওনাকে দেখাতে হবে। কারণ যেটা হচ্ছে যে আপনি যখন নির্বাচনের রাস্তায় আমরা যাব, একজন বলেন যে নির্বাচনের রাস্তায়, স্বরাষ্ট্র উপদেষ্টা বোধহয় বললেন যে নির্বাচনের রাস্তায় গেলে মানুষ নির্বাচনমুখী হয়ে যাবে। উনি কি একবার চিন্তা করে দেখেছেন যে রাজনৈতিক দলগুলোতে একাধিক লোক যখন হচ্ছে নমিনেশনের জন্য লড়াই করবে, যখন ইন্টারনাল কনফ্লিক্ট হবে এবং সবাই হচ্ছে নির্বাচনে দাঁড়াতে চাবে, সেটা কি পরিমাণ কনফ্লিক্ট বাংলাদেশের জন্ম দেয়? উনি কি হিস্ট্রিটা জানেন? এবং এর আগে আমরা দেখেছি ইন্টারনাল কনফ্লিক্টে কতজন মানুষ নির্বাচনের আগেই মারা গেছে রাজনৈতিক দলগুলো। সেই কনফ্লিক্টটা যখন একটা ভায়োলেন্ট লেভেলে যাবে, মানুষ নির্বাচনমুখী হবে না, মানুষ হচ্ছে আরো শঙ্কিত হবে। তো আপনাকে তো সেই প্রতিষ্ঠানিক যেই দায়িত্বটা যেটা আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি, আর্মি, যার মাধ্যমে আপনি করুক, আপনাকে তো একটা ক্লিয়ার মেসেজ দিতে হবে, দিস ইজ সামথিং উই ওয়ান্ট টু স্টপ, এবং এখানে আপনি একটা শক্ত ভূমিকা নেবেন। আর আপনি যদি এরকম উদ্ভট কথাবার্তা বলতে থাকেন, তাহলে তো আপনি কোনো মেসেজ দিচ্ছেন না। আপনি আপনার কোনো এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন যে বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়ে গেছে, ফলে এই শঙ্কাও কি আপনার আছে কিনা যে সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের জন্য যে সুযোগ, সেটা কি এখনো আছে? সেটা আছে, সেটা এখনো আছে, কিন্তু আমি যেটা বারবার বলি যে কারণ আমাদের হাতের সময় আছে, যেটা যদি ফেব্রুয়ারি আমি ধরি, আপনি যদি হচ্ছে ডিসেম্বর বা নভেম্বর ডিসেম্বরের দিকে যদি আপনি তফসিল ঘোষণা করেন, এর মাঝখানেও আপনার হচ্ছে গিয়ে এটাকে অ্যাড্রেস করার সম্ভাবনা আছে। কিন্তু যে কোনো সমস্যা মানে আপনার অ্যাড্রেস করার প্রধান যে শর্ত, আপনাকে সমস্যাটাকে অ্যাকনলেজ করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। আপনি যদি অ্যাকনলেজই না করেন, আপনি যদি মনে করেন নির্বাচনের সময় আসলে সব কিছু বাতাসে উড়ে যাবে, তাহলে তো সেটাকে অ্যাকনলেজ করা হলো না, আপনি সেটাকে অ্যাড্রেস করছেন না। আপনার যেটা ভুল, যেটা দুর্বলতা, সেটা স্বীকার করে সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করেন, তাহলেই হচ্ছে কি আগানো সম্ভব। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে তরুণদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার পর অন্তত 19 জন নিহত হয়েছেন। এই বিক্ষোভ জেনজিদের আন্দোলন বলে পরিচিতি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডু সহ একাধিক স্থানে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।
সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভরত তরুণদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে নেপালের নিরাপত্তা বাহিনী, যাতে বেশ কিছু বিক্ষোভকারী নিহত হয়েছে। নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কাঠমান্ডু সহ অন্যান্য শহরে বিক্ষোভ করছে জেনজিরা। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে এবং জনগণের মত প্রকাশ দমাতে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে নেপালের সরকার বলছে সামাজিক মাধ্যমগুলো নেপালের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি মন্ত্রণালয়ে নিবন্ধন করেনি, তাই তাদের কার্যক্রম নেপালে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার অন্যান্য সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দিলেও তরুণরা টিকটক ব্যবহার করে সংগঠিত হয় এবং বিক্ষোভ শুরু করে। সোমবার সকালে কাঠমান্ডুর সিংহ দরবারে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন এবং নতুন বানেশ্বরের সংসদ ভবনের দিকে মিছিল করেন। কিছু বিক্ষোভকারী ব্যারিকেড পেরিয়ে সংসদ ভবন কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করছিলেন। এই সময় সংঘর্ষ শুরু হয় এবং পুলিশ বল প্রয়োগ করে। এতে শতাধিক আহত হয় এবং নিহত হন বেশ কয়েকজন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুর বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শুরু হয়েছে, কিন্তু আপনি দেখে থাকবেন প্লাকার্ড, এবং তারা বলছে দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলছে, দুর্নীতি বন্ধের আহ্বান জানাচ্ছে। এবং সাম্প্রতিক সময় কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশেই এমন আন্দোলন দেখা গেছে, বিশেষ করে জেনজিদের। এই বিক্ষোভ নিয়ে আপনার পর্যবেক্ষণ? দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি হচ্ছে গিয়ে ২০০০ সাল অনওয়ার্ড আপনি যে মুভমেন্টগুলো হয়েছে আর স্প্রিং থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই দেখেন না কেন, এগুলো অনেক সময় হচ্ছে গিয়ে একটা ট্রিগারিং ইভেন্ট লাগে, কোনো একটা ছোট ঘটনা লাগে যেটা থেকে হচ্ছে একটা বড় আন্দোলন এসে হয়। এখন সেই ট্রিগারিং ইভেন্টটা কিন্তু হচ্ছে মূল কজ না। যেমন আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, শুরু হয়েছে কোটা রিজার্ভেশন নিয়ে, কিন্তু মূল জায়গায় কিন্তু চলে গেছে হচ্ছে গিয়ে আপনার একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ। ওই জায়গাটা, ওই ক্ষোভটা আপনার ছিল, যেই ক্ষোভটা একটা হচ্ছে কি অপরচুনিটি খুঁজছিল বের হওয়ার, সেটা বের হচ্ছে এদিকে। আমার মনে হয় নেপালের ক্ষেত্রে জিনিসটা এটা হতে পারে, যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যানটা হচ্ছে গিয়ে সেই অপরচুনিটিটা করে দিয়েছে ক্ষোভটা বের হয়ে আসার। এর পেছনে করাপশনের যে বিষয়গুলো আছে, আমরা হয়তো সামনের দিনগুলোতে আরও জানবো, আরও ডিটেলসে জানবো এখানে করাপশনের ব্যাপারগুলো কতখানি ছিল, এইটা কতখানি হচ্ছে গিয়ে নাগরিকদের এফেক্ট করেছিল, এই ক্ষোভটা কতখানি দানা বেঁধেছিল, এই যে মত প্রকাশের উপরে যে বাধার যে আলাপটা এসেছে, এবং যেইটা নেপালের প্রধানমন্ত্রী দাবি করা হয় বিভিন্ন সময় আগেও চেষ্টা করেছেন, এই যে কাজগুলো উনি করে যাচ্ছেন সেটার একটা মহা বিস্ফোরণ এটার মাধ্যমে ঘটেছে কিনা। মানে এটা একটা ট্রিগারিং ইভেন্ট, কিন্তু এর অন্তরালে বা পেছনে বিহাইন্ড দ্য সিন এই ঘটনাগুলো হয়তো ছিল, যেটা এখন সামনে চলে আসছে। এবং আরো বল প্রয়োগ বা আরো কঠোর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে নেপাল। এইটাই হচ্ছে কি ইন্টারেস্টিং, যে সবসময় এখানে যখন আপনি একটা বল প্রয়োগ করবেন, তখন কিন্তু হচ্ছে গিয়ে এইটা আরো বাড়তে থাকে, স্পার্কটা আরো বাড়তে থাকে, একটা পর্যায়ে জনগণ এটার সাথে যুক্ত হয়। এবং যেটা হয় যে তখন যদি হচ্ছে গিয়ে সরকার তার পূর্ব পদক্ষেপ থেকে ফিরেও যায়, তাতে যে সে সবসময় রক্ষা পাবে সেটা কিন্তু হয় না। মানে আরব বসন্তের দেশগুলোর দিকে যদি তাকান, তিউনিশিয়া বা এইসব অন্য জায়গাগুলোর দিকে তাকান, বা আপনার হচ্ছে গিয়ে যদি মনে থাকে যে আরব বসন্তের সূচনা তো হয়েছে একজন ফলের ব্যবসায়ী, উনি নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন, কারণ তার হচ্ছে গিয়ে পারমিটার এইসব ব্যাপারটা যেটা ছিল। বাট এরপরে এই জিনিসটা যে ছড়িয়ে যাওয়া এবং এর মাঝখানে সরকার মানে ক্ষমা চাওয়া বা এসে চাওয়া, এটা কোনো কিছুই কিন্তু আর তখন কাজ করে না বলছেন। ফলে দেখতে হবে আগামী দিনে নেপালের বিক্ষোভ কোন দিকে যায়। নেপালে জেনারেশন জি এর দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বিক্ষোভের দ্বিতীয় দিন দুপুরে তিনি পদত্যাগ করেন বলে নিশ্চিত করেছে তার কার্যালয়। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী ওলি লিখেছেন, সাংবিধানিকভাবে সংকটের সমাধানের পথ তৈরি করার জন্যই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের জুলাইয়ে কেপি শর্মা ওলি চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এর আগে বিক্ষোভের মুখে নেপালের মন্ত্রিসভার ৩ জন মন্ত্রী পদত্যাগ করেন। সোমবার রাতে পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। এরপর মঙ্গলবার দুপুরে পদত্যাগের ঘোষণা দেন কৃষি বিষয়ক মন্ত্রী রামনাথ অধিকারী। তার কিছুক্ষণ পরই পদত্যাগ করেন পানি সরবরাহ বিষয়ক মন্ত্রী প্রদীপ যাদব। মঙ্গলবারে পদত্যাগ করা 2 মন্ত্রী তাদের প্রতিক্রিয়ায় জানান যে বিক্ষোভ দমনে সরকারের নেওয়া পদক্ষেপের প্রতিবাদে তারা নিজেদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার বিক্ষোভের দ্বিতীয় দিনের সকাল থেকেই পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছিল। রাজধানী কাঠমান্ডুতে সংসদ ভবনের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে টিয়ারশেল ছোড়ে পুলিশ। বিক্ষোভ চলাকালীন কাঠমান্ডুতে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ভবনে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা।
এক পর্যায়ে নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতেও বিক্ষোভকারীরা হামলা করে এবং আগুন জ্বালিয়ে দেয়। পার্লামেন্ট ভবন এবং সিংহা দরবার, যেখানে মন্ত্রীদের কার্যালয় রয়েছে, সেসব ভবনে মঙ্গলবার দুপুরের পর থেকে প্রবেশ করা শুরু করে বিক্ষোভকারীরা। সেখানে তারা ভাঙচুর করে এবং বিভিন্ন ভবনে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায় যে বালাকোটে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মার বাসভবনে ভাঙচুর করছে একদল বিক্ষোভকারী। অনেক ভিডিওতেই দেখা গেছে যে সরকারি বিভিন্ন বাসভবনে এবং কয়েকটি রাজনৈতিক দলের কার্যালয়ে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিচ্ছে। বিক্ষোভ থামাতে মঙ্গলবার এক পর্যায়ে সোশ্যাল মিডিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় নেপালের সরকার। এর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী কেপি শর্মা সব দলের বৈঠকও ডাকেন, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি। বিক্ষোভের জের ধরে মঙ্গলবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর আংশিক বন্ধ ঘোষণা করা হয়। সোমবার বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ দমনে পুলিশ গুলি চালালে অন্তত ১৯ জন মারা যায়। বিক্ষোভ চলাকালীন হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২১ জন মারা গেছে বলে জানা যাচ্ছে। মূলত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার প্রতিবাদে সোমবার তরুণদের বিক্ষোভ শুরু হয়। তবে তাদের বক্তব্য সেই বিক্ষোভ ছিল মূলত সরকারের দুর্নীতির বিরুদ্ধে। এর পাশাপাশি সরকারি নেতাদের স্বজনপ্রীতি আর কর্মসংস্থানের সংকটও এই বিক্ষোভের পেছনে বড় কারণ ছিল বলে জানা যাচ্ছে। ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদের ক্যারিয়ার বিষয়ক পদে স্বতন্ত্র প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা অভিযোগ করেন, একজন ভোটারের ব্যালটে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম এবং SM ফরহাদের নামের পাশে টিক চিহ্ন দেওয়া ছিল। ঘটনাটি TSC ভোট কেন্দ্রের, যেখানে রোকেয়া হলের ভোটাররা ভোট দিচ্ছিলেন। ওটা ফরহাদ ভাই আর সাদিক কায়েম ভাই, ওদের দুজনের দেওয়া ছিল। এবং এটা যখন ও জিজ্ঞাসা করছে, তাকে ওকে সাইডে নিয়ে গিয়ে যখন একটু মানে আওয়াজ টাজ করছে, যখন সাইডে নিয়ে গিয়ে তারপরে বলেছে এটা হবে না, এটা মানে পরবর্তী খেয়াল রাখবে। আমাদের রোকেয়া হলের একটা মেয়ে আপনার ব্যালট পেপার নিয়েছে, ব্যালট পেপারটা পূরণ করে দেওয়া ছিল সহসাধারণ সম্পাদক মানে দুইটা আর কি, সভাপতি আর সহসাধারণ সম্পাদকেরটা। এ ঘটনার বিষয়ে সহকারী প্রক্টর AKM নূরে আলম জানিয়েছেন, টিক দেওয়া ব্যালট পেয়েছেন বলে অভিযোগ করা শিক্ষার্থীকে পরে আরেকটি ব্যালট পেপার দেওয়া হয়েছে। সে অভিযোগ করছে আমাদের যিনি টেবিলে তারা ছিলেন উনি স্টুডেন্টকে বিশ্বাস করেই নতুন একটা সেট দিয়েছে। অনেক অবস্থায় বলছে যে উনি সে তো ওনাকে দিয়ে ব্যালট পেপার উনি দিয়েছেন, যে উনি ব্যালট পেপার দিয়েছেন। তারপর উনি ওই স্টুডেন্টরা অভিযোগকারী স্টুডেন্ট ও বুথে গিয়েছে, বুথ থেকে ফিরে এসে বলছে যে তার এখানে তাক দেওয়া আছে। কিন্তু আমার কোশ্চেন যেটা, ও কেন প্রথমে বললো না? ডাকসু নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ সভাপতি প্রার্থী আব্দুল কাদের। নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করতেছেন। আমরা এত অভিযোগ করতেছি, নিয়ম শৃঙ্খলা বিন্দুমাত্র বাড়ায় নাই, কেউ নিয়ম শৃঙ্খলা মানতেছেন না। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাসের প্রার্থী আবুল বাকের মজুমদার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করেছেন। তার দাবি, অমর একুশে হলের ভোটারদের ব্যালট বাক্স আগে থেকে ভর্তি ছিল। আমি প্রায় সপ্তাহখানেক আগে থেকে বলে আসছি এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আমরা নানা সোর্সে শুনতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি, তারা এই বিষয়গুলোকে আমলে নেয়নি। এখানে যাদের জিতার কোনো সুযোগ নাই, যারা হুট করে এসে মিডিয়ার ফেস হয়েছে, মানে একদমই রিসেন্টলি নির্বাচনকে কেন্দ্র করে মিডিয়ার ফেস হয়েছে, শিক্ষার্থীর সাথে কোনো জনসম্পৃক্ততা নাই, তারা এটার সাথে সরাসরি আমি মনে করি যে জড়িত, কারণ নির্বাচন কমিশনে তাদের নাম বলছে না। অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র ঐক্য জোটের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও। গতকালকে রাতে 10:30 বাজে আমাকে পোলিং এজেন্টের লিস্ট দেওয়া হয় এবং সেখানে যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছে, এক কেন্দ্রের পোলিং এজেন্টকে আরেক কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছিল এবং প্রচণ্ড রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। সকালবেলা এরপর যখন আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলি, তখন তারা বলেন সকালবেলা তারা বিষয়টা সমাধান করবে। তো সকালবেলা পোলিং এজেন্টরা এসে দেখে যে কেন্দ্রের মধ্যে প্রচণ্ড রকমের একটা বিশৃঙ্খলতা এবং দেখা যাচ্ছে এখনও পর্যন্ত ভোট শুরু হওয়ার পরিবেশটা তখন তৈরি হয়নি। ভোটের পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টির কথা ফোনে বিবিসিকে জানিয়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক প্রার্থী মেঘমল্লার বসুও। ভোট কেন্দ্রের পাশে লিফলেট বিতরণ করে ছাত্রদল সমর্থিত প্যানেল আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। কিছু জায়গায় আমরা ব্যর্থ দেখতে পাচ্ছি যারা অন্যান্য প্রার্থী আছে তারা, এবং এখানে নির্বাচন কমিশনকে আমরা কিছু অভিযোগ জানিয়েছি তাদেরকে।
কিছু প্রার্থী তারা 100 মিটারের মধ্যে স্লিপ পেপার বিতরণ করছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের দাবি, লিফলেট নয়, বিতরণ করা হয় ভোটার স্লিপ এবং তা বিতরণ করা হয় নির্বাচনী আচরণ বিধি মেনে কেন্দ্র থেকে 100 মিটার দূরে। এদিকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত একজন পোলিং অফিসারকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কার্জন হলের 2য় তলায় অমর 21 হলের ভোট কেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে 2টি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসারকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।